This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পূর্ণ কর্মবিরতি অর্থাৎ ফুল সিজওয়ার্কে ফিরছি। ডাক্তার নেই বলে তো আমরা অসুবিধায় পড়ে আছি। আসছে তো এই একটুখানি কি লিখছে কি করছে ওটা চলে যাচ্ছে। অনেক ডেকেছে কিছু করেনি। আমরা আজ থেকে আমাদের পূর্ণ কর্মবিরতি চালিয়েছি। চিকিৎসকদের নিয়ে যখনই খবর করতে যাই বা কোনো কাজে বেরোই না, তখন সবার প্রথমে আমার অগ্নিশ্বর সিনেমার কথা মনে পড়ে, যিনি শুধুমাত্র কথা দিয়েছিলেন বলে স্ত্রীর মৃত্যুর পরও একটি সাহিত্যের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন এবং বলেছিলেন স্ত্রীর দেহ দাহ করে এলাম, তাই আসতে একটু দেরি হলো। ভাবছেন বর্তমানে কি এরকম অগ্নিশ্বররা রয়েছেন যারা কথা দিয়ে কথা রাখেন? হ্যাঁ আছেন তো, কেন বলছি, বীরভূমের লাভপুরে সুকুমার চন্দ্র, যিনি তার ছেলের মৃত্যুর দিনও রোগী দেখেছিলেন, এমনকি যেদিন পারলৌকিক কাজ ছিল সেদিনও একটা মানুষকেও তিনি ফেরাননি। তিনিও কিন্তু আরজি করেরই প্রাক্তন। তিনিও আমাদের চ্যানেলে প্রতিক্রিয়া দিয়েছিলেন এই তিলোত্তমার ঘটনার পর, অর্থাৎ অগ্নিশ্বররা আছেন। কিন্তু বর্তমান সময়ে আমরা যাদের মধ্যে দিয়ে এই অগ্নিশ্বরদের খুঁজছি, তাদের ভূমিকা বা তাদের কাজটাও তো আমাদেরকে দেখতে হবে, সমানভাবে দেখতে হবে। বারবার বলছি, TV9 বাংলা আন্দোলনরত চিকিৎসকদের পাশেও রয়েছে TV9 বাংলা। আজ যারা সমস্যায় রয়েছেন মানুষ, সাধারণ মানুষ, তাদের পাশেও রয়েছেন। কেন বলছি এই কথা, বাকিটা যেতে যেতে বলবো। চলুন বেরোনো যাক। দেখুন, কোনো চিকিৎসক প্রথম যখন পেশায় আসে না, তখন তাকে শপথ নিতে হয়। সেই শপথের মূল বিষয় কি, মূল মর্ম হচ্ছে যে চিকিৎসা করার নামে আমি কারোর ক্ষতি করব না। এমনও তো পড়েছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জেনেভাতে চিকিৎসকদের যে শপথের সংস্করণ তৈরি হয়েছিল, যার মূল বিষয়ের মধ্যে রোগীর মানবাধিকার এবং চিকিৎসকের সামাজিক দায়বদ্ধতার বিষয়টিও জায়গা দেওয়া হয়েছিল। বর্তমানে প্রশ্ন হচ্ছে, চিকিৎসকরা কি তাদের সামাজিক দায়বদ্ধতা থেকে কোথাও সরে যাচ্ছে? তাদের নিরাপত্তা চেয়ে যে টানা কর্মবিরতি, তাদের যে আসল দাবি, সেই দাবিটা কি কোথাও লঘু হয়ে যাচ্ছে? কারণ সামনে তো পুজো, সামনে চিকিৎসকরা ছুটিতে যাবেন, দূর দূরান্ত থেকে, জেলা থেকে যে মানুষগুলো ছুটে আসেন সরকারি হাসপাতালে, সেই মানুষগুলোকে তাহলে দেখবে কে? মানুষের হাহাকার কিন্তু ইতিমধ্যেই নজরে পড়ছে সরকারি হাসপাতালগুলোতে। সোদপুরে নাটাগড় থেকে এসেছেন, ওনার কি সমস্যা? না, লিভারের দোষ। লিভারের দোষ। এসে কি আজকে প্রথমবার এলেন এখানে? না না, অনেকবারই এসে। কি বললেন এসে? জল বের করতে হবে, কালকে রাতে পেন হচ্ছিল। আচ্ছা, জল বের না করলে পেন করা, পেনটা বন্ধ হবে না। আচ্ছা, জল বের করা সম্ভব কি এখানে হচ্ছে না? না। কেন হচ্ছে না কিছু বলেছে? উপর বন্ধ আছে, মানে এখন এখানে বেশ কিছু পরিষেবা বন্ধ রয়েছে বলে, তার জন্য কি ফিরে যাচ্ছেন না অন্য হাসপাতালে নিয়ে যাবো। অন্য হাসপাতালে? অন্য হাসপাতালে মানে কোথায় নিয়ে যাবেন? কারণ অনেক জায়গাতেই তো কর্মবিরতি চলছে। আরজি করে রেফার করা হচ্ছে, আরজি করেও তো জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি চলছে, কাজ বন্ধ আছে। না, আপাতত ঘোলা হাসপাতালে নিয়ে যেতে হবে। আচ্ছা, এটাই হচ্ছে, আমি সাগর দত্ত মেডিকেল কলেজে একজন মানে পেশেন্টকে নিয়ে এসেছেন, রোগীকে নিয়ে এসেছেন, তার লিভারের সমস্যা। আগেও এসেছিলেন, আগেও ট্রিটমেন্ট হয়েছিল, কিন্তু এবারে তাদেরকে ফিরে যেতে হচ্ছে। তারা বাধ্য হয়ে বলছেন নয় আরজি কর, যদি আরজি করেও পরিষেবা না পান তাহলে তাদেরকে চলে যেতে হবে ঘোলা হাসপাতালে। ওনার নাম কি? বলাই বিশ্বাস।
হ্যাঁ। ভর্তি লিখে দিয়েছে। আমরা যখন নিয়ে গেছি বললো আমাদের এখানে লোক নেই, কেউ নেই, আপনি নিয়ে যান, আমরা পেশেন্টের কন্ডিশন দেখিয়ে দিচ্ছে, উনি রিপোর্ট দেখে বলছেন, উনি রিপোর্ট দেখে উনি ভর্তির কথা বলে দিলেন। আমরা দু ভাই বোন মিলে আমরা মাকে নিয়ে 4 তলার উপরে গেলাম। সেখানে যাওয়ার পরে ডাক্তাররা একটা পেশেন্ট নেই, একটা ডাক্তার নেই, যেই আসছে তাকেই হয়তো ওরকমভাবে পাঠিয়ে দিচ্ছে। আমাকেও বলছে আপনি নিয়ে যান। কোথা থেকে এসেছেন? আমি আমি এসেছি সোদপুর থেকে। কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, এইরকমভাবে আমাদের মতো সাধারণ মানুষরা বিনা ট্রিটমেন্টে বাড়ির লোককে মানে কি তাহলে কী করবো, আমরা কি মেরে ফেলবো? বাড়ির লোক চোখের সামনে দেখছি বিনা ট্রিটমেন্টে মা ছটপট করছে, বিনা ট্রিটমেন্টে মানুষটার কোনো কিছু হচ্ছে না। তাদের যে সমস্ত ধর্মঘট জাস্টিস সমস্ত কিছু বুঝলাম, কিন্তু তা বলে এত ডাক্তার যারা আছেন প্রত্যেকের মধ্যে কিছুটা নিজেরা ভাগ করে নিক, তারা পেশেন্টকে দেখুক। কিছু এই সমস্ত মায়েরা, এই সমস্ত আরও অন্য পেশেন্টরা যারা সাফারিং করছে, তারা নিয়ে বাড়িতে চলে যাচ্ছে, তারা তো নিজেরা দেখছি যে নিজের হাতে মৃত্যুকে যেভাবে মেরে গলা টিপে মেরে দেওয়া, আমার পেশেন্টকে সেভাবেই আমি তাহলে মারছি। এরপর আপনি কি করবেন? কোথায় যাবেন মাকে নিয়ে? এরপর আমি কি করবো দিদি, আমার সেই সামর্থ্য নেই যে আমার প্রাইভেটে দেখানোর মতো। আমরা যত এখানকারই বেশিরভাগ আমরা নিয়ে আসি জেনারেল হসপিটালে দেখাই, কিন্তু এইবার আমার মাকে এইরকম ব্যবস্থা মানে ওনারা তুমি দেখলোই না, কোনো স্লাইন বলুন কোনো কিছু না, একটা কিচ্ছু করলেন না, একদম কিচ্ছু করলো না। সেটাই মানে এই সাধারণ মানুষের হয়রানির ছবিটাই তুলতে এসেছে। এই মানুষগুলোই তাদের প্রতিবাদ আন্দোলনের সমর্থন জানাচ্ছেন। তারা বলছেন যে হ্যাঁ সব কিছু ঠিক আছে, কিন্তু যারা আন্দোলন করছেন তারা বরং শিফটে ভাগ হয়ে যাক, একটা অংশ পরিষেবা দিক, আরেকটা অংশ আন্দোলন করুক, আবার কিছুক্ষণ পরে আরেক সেই অংশটা এখানে পরিষেবা দিক, তারপর বাকি অংশটা আন্দোলন করুন। তারা বলছেন সাধারণ মানুষের পাশে থেকে আন্দোলন করার কথা। দেখুন ওনারা কিছু বলবেন মনে হয়। এরকম যে যা দেবার এখানে ওখানে তো লিখে দিল কিছু কাগজ। আপনারা নিজে নিয়ে যাচ্ছেন পেশেন্টকে? আমাদের লিখিয়ে দেওয়া হচ্ছে। ও ভালো কথা ম্যাডাম, আর একটা কথা, রীতিমতো এখানে ভর্তি করার সঙ্গে মানে যখন ডিসচার্জ করা হচ্ছে তখন সঙ্গে সঙ্গে বলছে যে আপনারা লিখুন, নিজের দায়িত্বে পেশেন্ট নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা ওনারাই ডিসিশন নিচ্ছে নিয়ে যাওয়া, ওনারাই বলে দিচ্ছে নিজে। আপনারা কি দেখছেন যদি ওনাকে ভর্তি নেওয়া যায়? যে কেন এই করা হয়েছে, মাঝে মাঝে পেশেন্ট পার্টি হয় কি প্রসিজারটা বোঝেন না। যেমন উনি বললেন যে পেশেন্টকে অন্য জায়গায় রেফার করা হচ্ছে। আমি বুঝতে পেরেছি, এটা প্রসিজিওরের মধ্যে পড়ে। একটা হসপিটাল রেফার করা হয়, ইন বিটুইন যদি অন দ্য জার্নি টু দ্যাট আনাদার হসপিটাল যদি পেশেন্টের কোনো ডিটেরিয়েট করে থাকে সেখানে যাতে ওই হসপিটাল কর্তৃপক্ষ কোনোভাবে যাতে এটা নিয়ম, হ্যাঁ ঠিক আছে স্যার, দেখুন যদি কিছু করা যায় বাড়িতে নিয়ে গিয়ে এই পেশেন্টের। কি বললেন উনি? উনি বললেন যে আমি বললাম ওনাকে যে উনি তো দেখলেন, ডাক্তারবাবু দেখে পাঠিয়ে দিলেন, কিছুই দিলেন না, কিছু দেখলেন না। তো উনি বললেন ঠিক আছে আপনি নিয়ে আসুন, আমি দেখছি। আচ্ছা, আপনি আবার ভেতরে নিয়ে যাচ্ছেন? ভেতরে নিয়ে যাচ্ছি। উনি কে? উনি কি ডাক্তার? উনি ডাক্তারবাবু, উনি লিখে দিয়েছিলেন যে উনি এমার্জেন্সি, ওনার শরীরে ইনফেকশন আছে, ওনাকে ভর্তি উনি করে দিয়েছিলেন, লিখে দিয়েছিলেন ভর্তির জন্য। আবার আচ্ছা, মানে ওনার সঙ্গে হঠাৎই দেখা হয়ে গেল, উনি এখন বলছেন যে আমাকে ভেতরে নিয়ে যেতে। ঠিক আছে, যান। আপনাদের জন্যই এটা ভর্তিটা হচ্ছে আর কি। আপনাদের জন্য জানতে পারবে এবং ডাক্তারদের তাদেরও মানে আমাদের মতো মানুষকে নিরাশ করে পাঠাবে না। আশা করি ট্রিটমেন্টটা পাবে। এবার আমাদের ভাগ্য যতটা কি। TV9 বাংলা আপনাদের তাহলে সাহায্য করলো? একদম আপনারা সত্যি আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। কারণ আজকে আমি সকাল থেকে যেভাবে হেনস্থা হচ্ছে আমার মায়ের জন্য, সেখানে আমি তো বিনা ট্রিটমেন্টে আমি নিরাশ হয়ে বাড়ি যাচ্ছিলাম যে কি করব। যাই হোক ম্যাডাম, আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা আমাকে আবার সুযোগের ব্যবস্থা করে দিয়েছেন। আপনারা ডাক্তারকে ডেকে নিয়ে তাদের রিকোয়েস্ট করলেন। এখন রীতিমতো আমার মাকে আবার নিয়ে যাচ্ছি ডাক্তারের বাবুর কাছে। জানি না উনি কি বলবেন, তাই জন্য আপনাদের আমি ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ হয়ে উঠুক আপনার মা। ভালো ভেবেছিলাম যে TV9 বাংলাকে ধন্যবাদও জানিয়েছিলেন যে তার মাকে হয়তো ভর্তি নেওয়া হবে। গেলেন তো ভেতরে, সমস্যাটা কি হলো, কি বললেন? গেলাম ভেতরে, স্যার আমাকে বললেন যে উনি কয়েকজনকে ফোন করলেন, ওনারই হয়তো আরও ওনারা আছেন বন্ধু, যাই হোক উনি ফোন করলেন, ডাক্তারবাবু ফোন করে বললেন যে আমাকে কিছুক্ষণ পরে উনি আমাকে বললেন যে সরি ম্যাডাম, আপনি পুরো বাড়িতে নিয়ে যান আপনার পেশেন্টকে, কারণ এই মুহূর্তে আমরা ভর্তি করতে পারছি না। ওপরেও আমি ফোন করলাম, তারাও আমাকে বারণ করলেন ভর্তি করার কথা, আপনি বাড়িতে নিয়ে যান। তখন আমি বললাম যে ডাক্তারবাবু তাহলে কী ওষুধ খাওয়াবো? তখন বললেন যে আপনি একটা কাজ করুন, বাড়িতে আপনি নিয়ে যান, আশেপাশে কোনো ডাক্তারকে একটু দেখিয়ে ওষুধ খাইয়ে নিন। তো এখানে কি মানে কারণটা কি? এখানে কারণটা আমাকে বলে
আপনারা জানতেও চাইবেন না কেন, কারণ কিসের জন্য আমরা এরকম করছি, কোনো ডাক্তার কেন নেই, এসব কথা কোনো প্রশ্ন আমরা উত্তর মানে দেব কেউ না। কি ডিউটি করবে না সেরকম কিছু বলেছে, ডিউটি করছে না? হ্যাঁ duty তাই তো করবে। হচ্ছে, কারণ কেউ ডাইরেক্ট বলছে না, কিন্তু এই যে আমাদের পেশেন্টদের যে নিয়ে আসছি তাদেরকে যে এইভাবে না দেখে, আমি 11টার মধ্যে বাড়িতে এখানে এসেছিলাম স্বাগতাত হসপিটালে, এখন বেজে গেল 4:30, বিকাল 4:30, এখনো পর্যন্ত কোনো ডাক্তারকে আমি এতক্ষণ দিয়ে বললাম এ করলাম, কেউ আমার মায়ের একটা ট্রিটমেন্ট আপনি করলেন তো না, কিছু উপরেও করলেন না। গিয়েছিলেন, ওখানে হ্যাঁ কি কোনো ডক্টর বা পেশেন্ট সেরকম দেখলেন না? পুরো ফাঁকা? না, পুরো ফাঁকা। ওখানে শুধু একজন দুটো নার্স বসে আছেন, আর একজন স্যার আছেন যিনি এলেন, এসে আমাকে বললেন যে আপনি বাড়িতে তাড়াতাড়ি করে নিয়ে চলে যান এবং লিখে দিন নিজের দায়িত্বে আপনি বাড়িতে নিয়ে যাচ্ছেন। সেটা যেহেতু নিয়ম, কিন্তু ব্যাপারটা হচ্ছে বুঝতে পারছেন তো, এটাই হচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রের হাল এই মুহূর্তে। এটা তো একটা সরকারি হাসপাতালের ছবি দেখাচ্ছি, এটা কিন্তু গোটা রাজ্যের সরকারি হাসপাতাল, মানে সরকারি মেডিকেল কলেজগুলিতে এই কর্মবিরতি চলছে। এটা গোটা রাজ্যের সরকারি হাসপাতালেই কিন্তু এরকম বিক্ষিপ্ত ছবি ধরা পড়ছে। জেলায় জেলায় এবার অভিযোগ আছে প্রচুর রোগী ট্রিটমেন্ট না পেয়ে ফিরে যাচ্ছেন। এটা তো একটু যারা এত যারা হসপিটালগুলোকে দাঁড় করিয়ে রাখে, মেডিকেল কলেজগুলো দাঁড় করিয়ে রাখে জুনিয়র ডাক্তার, তারা যদি কাজে না যোগ দেয় একটা সমস্যা হবেই পরিষেবাতে। তাদের কাজে যোগ দেওয়ানোর জন্য কার সদিচ্ছা নেওয়া উচিত আপনার কি মনে হয়? সরকারের পুরো সম্পূর্ণ সদিচ্ছা নেওয়া উচিত, স্বাস্থ্য দপ্তরের। আমার মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে সেটা যদি আরেকটা না ঘটে, সেটাই আমি সবসময় চাইবো। আর জুনিয়র চিকিৎসকদের কোনো আবেদন করবেন, কিছু বলবেন? সত্যি কথা বলতে এরা জুনিয়র নামই আছে, কিন্তু এরা যা সিদ্ধান্ত নিচ্ছে সিনিয়রদেরও হার মানাবে। দেখুন, একটা কথা তো বলতেই হবে, দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে তিলোত্তমা কাণ্ডে TV9 বাংলার সমস্ত খবর আপনাদের সামনে তুলে ধরেছে, অন্তর্তদন্ত করেছে, এমনকি বেশ কিছু দুর্নীতির বিষয়ও আপনাদের সামনে তুলে ধরেছি। কিন্তু আজও আমাদেরকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে, কারণ সেটা আমাদের দায়িত্ব। তাই আমরা দুই পক্ষকেই প্রশ্ন করব, আমরা জুনিয়র চিকিৎসকদেরও প্রশ্ন করব, আমরা রাজ্য সরকারকেও প্রশ্ন করব। জুনিয়র চিকিৎসকদের প্রশ্ন করতে চাই, তাদের যে লাগাতার কর্মবিরতি, সেই লাগাতার কর্মবিরতির জেরে কারা ভোগান্তির মধ্যে পড়ছে, স্বাস্থ্য ক্ষেত্রে যে গভীর সংকটে মেঘ ঘনিয়ে এসেছে তার দায় এই মুহূর্তে কার? সাধারণ মানুষের হয়রানি কি আদৌ সমর্থনযোগ্য? পূর্ণ কর্মবিরতিতে গিয়ে ডাক্তাররা কাদের সর্বনাশ করছে, এই প্রশ্ন যেমন করলাম, রাজ্য সরকারকেও তো পাল্টা প্রশ্ন করতে হয়, কারণ এই যে স্বাস্থ্যক্ষেত্রে বেহাল অবস্থা এই মুহূর্তে, তার দায় কি সরকার পুরোপুরি ঝেড়ে ফেলতে পারে? হাসপাতালের পরিকাঠামো নিয়ে যে প্রশ্ন তুলছেন জুনিয়র চিকিৎসকরা, তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন, রোগী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন, সেই দায়ও কি একদম ঝেড়ে ফেলতে পারে রাজ্য সরকার? তাই আমাদের প্রশ্ন সবাইকে। আমাদের যে ডিমান্ডসগুলো সেগুলো রাজ্য সরকার কিছুতেই ফুলফিল করে উঠতে পারছে না, তাহলে আমরা কি করে সম্পূর্ণভাবে কাজে যোগদান করব? তাহলে তো আবার দ্বিতীয় দিন আরেকটা ঘটনা ঘটবে, সেটার গ্যারান্টি কে নেবে? আমাদের সুরক্ষার দায়িত্ব কার? তিলোত্তমার বাবা মায়ের সঙ্গেও কথা হয়েছিল তাদের এই জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি এবং এই যে রোগী ফিরে যাচ্ছে এই পরিস্থিতি নিয়ে। তারা বলছেন যে দাবি জুনিয়র চিকিৎসকরা করছে সেটা তো ন্যায্য দাবি। সত্যি তো, একটা মেডিকেল কলেজ ও হাসপাতাল দাঁড় করিয়ে দিলেই তো সেটা হয় না, সেটা চালায় কারা? সেটা জুনিয়র চিকিৎসকরাই চালায়। তো তাদের নিরাপত্তা সুনিশ্চিত না হলে চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক হবে কি করে? স্বাভাবিকভাবে কিন্তু তারা রাজ্য সরকারের দিকেই দায়টা ঠেলছেন যে তাদের দিক থেকে সদিচ্ছার অভাব রয়েছে। ডাক্তারের সঙ্গে আলোচনা হয়েছে, কিন্তু আলোচনার কোনো ফলপ্রসূ তারা পায়নি রেজাল্ট। সুরক্ষার ব্যবস্থা তাদের এখনো কিছুই হয়নি, যেমন সাগর দত্ত, রামপুরহাট মেডিকেল এবং সিএনএমপিতে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে এগুলো অনেক অনভিপ্রেত আর কি, যেগুলো ঘটা উচিত নয়। সিকিউরিটি ঠিকঠাক থাকলে, সদিচ্ছা থাকলে এগুলো ঘটতো না। এগুলো সেই সিকিউরিটি সদিচ্ছাটা আসলেই তো এরা কাজে ফিরবে, আমি তো আশা করছি। কাঁদবেন না। আমি এসেছি তালপুর থেকে, ব্যারাকপুর থেকে, বীরগঞ্জ থেকে নিয়ে এসেছি। আচ্ছা, পড়ে গিয়ে পা ভেঙে গেছিল, তো ভর্তি করেছি, তো বললো স্যার বললো ওটি আজকেরই করে দেবো। আচ্ছা, এবারে উপরে বলছে যে আজকে হবে না, কেন নিয়ে এসছো, ফেলে রাখার জন্য নিয়ে এসছো, এরকম বলছে। কেন হবে না, কেন সেটা কিছু বলেছে? হ্যাঁ না, সেটা বলছে। আমি বলছি কেন হবে না এটা বলুন, বলছে আমরা বলতে পারছি না। দাসপুর থানা থেকে এসেছেন, কাকে নিয়ে এসেছেন? আমার জামাইবাবু আছে। কি হয়েছে ওনার বর্ধমানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট হয়েছে, কখন ভর্তি করেছেন? আমরা 27 তারিখে ভর্তি করেছি। আজকে কি অবস্থা? আজকে অবস্থা বলতে দুটো দিন ভালো, তবু একটু আধটু অল্প ট্রিটমেন্ট চলছিল, কিন্তু আজ সকাল থেকে একদমই ট্রিটমেন্ট প্রায় বন্ধ। আচ্ছা, প্রায় বন্ধ। তারপর বলছে ওনারা বলছেন ডাক্তারবাবু আসেননি, আমরা কি করতে পারি। তারপর আবার শুনছি জুনিয়র ডাক্তারবাবুরা
ধর্ম মানে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন। এই করে তো আর পেশেন্ট রাখা যাবে না। তাহলে কি ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন? আর কি করব, আমাদের মতো মধ্যবিত্ত গরিবের ফেলে রাখা ছাড়া আর তো কোনো উপায় নেই। আমরা সেই মেদিনীপুর থেকে এনেছেন এবার? মেদিনীপুর থেকে বলতে উনি অ্যাক্সিডেন্ট হয়েছিলেন বর্ধমান থেকে, বর্ধমান মেডিকেল কলেজ, ওখান থেকে ফিরিয়ে দিয়েছে। জানি না সরকারের অবস্থা কি চলছে। আমরা বনগাঁ চাঁদপাড়া থেকে এসেছি। কি হয়েছে ওনার? ওনার ওই যে সামান্য পড়ে গিয়ে পায়ে হচ্ছে চোট খেয়েছিল, তারপর সুগারে পাটা ইনফেকশন হয়ে গেছে পুরোটা। কি বললেন? বললো না আমরা ভর্তি নিতে পারবো না, আপনারা বাড়িতে আদর যত্ন করে ওনাকে সুস্থ করুন। আরজি করে যখন ঢুকতাম মনে হতো মন্দিরে ঢুকছি। না, আমার কথা না, আরজি করে ঘুরতে ঘুরতে আমার সেই সুকুমার চন্দ্র কথাই মনে পড়লো। ওই শুরুতে যার কথা বলেছিলাম, যিনি ছিলেন মৃত্যুর দিনও রোগী দেখেছিলেন, তিনিও তো আরজি করে প্রাক্তন, এবং তিনি বলছেন চিকিৎসকদের মূল্যবোধ সম্পর্কে তার কি ভাবনা চিন্তা এই মুহূর্তে দাঁড়িয়ে। একবার তার কথাটা শুনুন। এখানে মানবিকতা আর সহৃদয়তায় মেন মূল্য ছিল। এখন যেমন টাকা পয়সায় হয়েছে, সেজন্য আমি যখন দেখি টিভিতে দেখছি ঘটনাগুলো, আমি টিভি বন্ধ করে দিই। হার্ট দ্যাট নেভার হার্ডেন্স, এ টেম্পার দ্যাট নেভার টায়ার্স অ্যান্ড এ টাচ দ্যাট নেভার হার্টস। আমি সেই মোটোটা এখন মেনে চলি। দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে ভালো করে বুঝুন, দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমরা কিন্তু এই জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা ও হাসপাতালের পরিকাঠামো নিয়ে যে দাবি রয়েছে সেগুলোর বিরোধিতা করছি না, কিন্তু আমরা বলছি যে 9 আগস্টের ঘটনার পর থেকে যে সাধারণ মানুষ তাদের পূর্ণ সমর্থন জানিয়েছেন, সেই সাধারণ মানুষগুলো আজ কেন সমস্যায় পড়বেন? পুজোর আগে তারা যেই কর্মবিরতির ডাক দিয়েছে, দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষ আসছেন, জেলা থেকে যে সমস্ত মানুষ ছুটে আসছেন, কারণ এই সমস্ত মেডিকেল কলেজগুলির উপর আশেপাশে জেলার মানুষ নির্ভরশীল, তারা কেন ভোগান্তির শিকার হবেন? এই প্রশ্ন যেমন রাখছি, তার পাশাপাশি সরকারকে প্রশ্ন যে এই সমস্ত কিছুর দায় তারা কি এড়িয়ে যেতে পারে? কারণ আজ এই পরিস্থিতির জন্য দায়ী কে? এই প্রশ্নের উত্তর সরকারের কাছ থেকে আমরা পেতে চাইছি, এবং পাশাপাশি জুনিয়র চিকিৎসকরাও কিন্তু এই প্রশ্নের উত্তরই খুঁজছে। যাই হোক, আজ এখানেই শেষ করছি। আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন TV9 বাংলায়।